গুড মর্নিং সবাইকে। প্রথমেই একটা কথা বলে নেই, সেটা হচ্ছে সম্ভবত কোনো একজন আপু, সেটা হচ্ছে সাইমা আপু, তিনি যেটা বলছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত যে আসলে একটু কঠিন, জিনিসটা একটু কঠিন। তবে যতটা কঠিন আপনাদের ডেটা সাফিসিয়েন্সি লাগছে, আজকের ক্লাস থেকে আবার ঠিক ততটাই সহজ লাগবে যদি আপনি ম্যাথ এক্সপার্ট হন। খুবই সহজ লাগবে, কারণ আজকের টপিকসটা আপনার ম্যাথ নিয়ে যতটুকু আপনার মানে গেমিং, আপনার যত বেশি কৌশল, আহ, সবকিছু ম্যাথ নিয়ে আপনি যত খুব ভালো ম্যাথ ক্যালকুলেশন পারবেন, আজকের টপিকস গুলো খুব ইজি হবে। আর প্র্যাকটিস করবেন কথা থেকে, এটার প্রশ্নের উত্তর যদি বলি, আমি গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম যে আমার দুইটা ক্লাস নেওয়া হয়েছে ডেটা সাফিসিয়েন্সির উপর, দুইটা প্র্যাকটিস পিডিএফ দেওয়া হয়েছে। প্রায় 40টার মতন, আমি প্রায় 40টা, এর বেশিও হতে পারে, এই 40টার মতন আপনাদেরকে আমি করতে দিছি। বাসায় বলছিলাম কেউ একজন কাইন্ডলি করে, একজন, এতজনের মধ্যে একজন যদি কেউ করেন, করে কাইন্ডলি গ্রুপে জানায়। আনফরচুনেটলি আপনারা কেউ করেন নাই। আমি আমি পাইনি কালকে রাত পর্যন্ত। এখন জানি না, এখন যদি কেউ জমা দেন তাহলে তো সেটার জন্য ধন্যবাদ, কিন্তু আনফরচুনেটলি আমি গত রাত পর্যন্ত পাইনি। এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড আমার কাছে। হ্যাঁ, হতে পারে জিনিসটা একটু কঠিন, বাট জিনিসটা তো শিখতে হবে আপনার। এটা তো আর আমার শিখার এখন আর দরকার নেই, কারণ আমি আল্লাহর মতো একটা জব ক্র্যাক করে ফেলছি। আপনাকেও মানে হইতে পারে আপনাদের এখানে অনেকেই জব করতেছেন, আবার বা এর পাশাপাশি পড়তেছেন, কিন্তু আপনাদেরকে মানে যারা জব পান নাই, জব ক্র্যাক করতে হলে আপনাদেরকে এই জিনিসটার সাথে আহ, জি জি পিডিএফ, কালকে একটা প্র্যাকটিস পিডিএফ দেওয়া হয়েছে, এর আগে একটা প্র্যাকটিস পিডিএফ দেওয়া হয়েছে। তো আমি এটা মানে রিকোয়েস্ট করব যাতে আপনারা কেউ একজন করে কাইন্ডলি একটু গ্রুপে দিয়ে, তাহলে আমি বুঝতে পারবো। আর হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি টপিকসটা একটু কঠিন। এটা নিয়ে আমার, এটা আমি কেন, এটা যেই পড়াবে বা যার কাছেই আপনারা দেখতে যান বা যেখান থেকে আপনারা পড়তে যান, টপিকসটা আসলেই কঠিন। বাট আমি যেভাবে পড়াইছি আপনারা যদি আরেকটু কাইন্ডলি দেখেন, হ্যাঁ, তাহলে আশা করি ইনশাল্লাহ পারবেন। ওকে, আমরা টপিক শুরু করি। আজকে টপিকস হচ্ছে আমাদের, আজকে আমাদের টপিকসটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ভাই আগেরটা করেছি, এবার একটা খেয়াল করিনি পিডিএফ। ওকে ভাইয়া, সমস্যা নেই, আপনারা করে ফেলেন। ঠিক আছে, করে জাস্ট গ্রুপে দিয়ে। ডেটা ইন্টারপ্রিটেশন, আমি আগেও বলতেছি আজকের টপিকসটা আপনাদের ডেটা সাফিসিয়েন্সি যত কঠিন লাগছে তার উল্টাটা, একদম 100% 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা উল্টা যাবে, এত সহজ। জাস্ট ডেটা ইন্টারপ্রিটেশন মানে কি, একটা ডাটা দেওয়া থাকবে, সেটাকে আপনি বিবৃতি করবেন। সহজ কথা এটা, এটা মানে এত ইজি। এটা যতটা ভালো আপনারা ম্যাথ ক্যালকুলেশন খুব দ্রুত করতে পারবেন, তার খুব দ্রুত মানে ফলাফল হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। চলেন আমরা যাই সলিউশনে, প্রশ্নে যাই আগে। খেয়াল করেন কি বলছে। বাংলাদেশ ব্যাংক 2015 সালে প্রশ্নটা আসছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন ওয়ার্কফোর্স বাই অকুপেশনাল ক্যাটাগরি ফর রিজিয়ন এক্স ওয়াই জেড, মানে একটা অঞ্চল এক্স ওয়াই জেড, একটা অঞ্চলে তার অকুপেশনাল ক্যাটাগরি মানে হচ্ছে পেশাগত ভাগ করা হয়েছে ইন 2001, 2001 সালে, অ্যান্ড প্রজেক্টেড ফর 2015, 2015 প্রজেক্টেড সালের জন্য, মানে 2001 সালের জন্য, মানে ধরে নেন সে ঘটনাটা 2001 সালে কোন একটা কোম্পানি, তার কোম্পানিতে মানে সেখানে কি পরিমাণ লোক কাজ করবে সেইটা। এবং 2015 প্রজেক্টেড মানে ভবিষ্যতে 2015 সাল, তখন সে যখন যখন প্রশ্নটা বানানো হয়েছে, তখন সে অনুযায়ী বানানো হয়েছে যে 2015 ভবিষ্যতে কতজন সেখানে কাজ করবে সেই অনুযায়ী। কারণ আজকে যদি প্রশ্নটা বানানো হয় তাহলে আমি বলবো কি 2026 সালে কতজন কাজ করবে, এবং প্রজেক্টেড ফর 2040, 2040 সালে কতজন কাজ করবে সেই অনুযায়ী একটা ভাগ করা হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে ওয়ার্কফোর্সটাকে। দেখেন বলা হয়েছে টোটাল ওয়ার্কফোর্স, এই যে 2001 সাল, টোটাল ওয়ার্কফোর্স হচ্ছে 150 মিলিয়ন, 150 মিলিয়ন মানুষ 2001 সালে। আর 2015 প্রজেক্টে ভবিষ্যতে সেই ওয়ার্কফোর্সটা হবে 175 মিলিয়ন। 2001 সালে 150 মিলিয়ন মানুষ কাজ করবে বা করছে, করবে না করছে, আর 2015 সালে করবে প্রজেক্টেড 175 মিলিয়ন মানুষ। সেখানে ক্যাটাগরি করা হয়েছে সার্ভিস, এগ্রিকালচার, ম্যানেজেরিয়াল, এভাবে ভাগ করা হয়েছে, এখানেও 2015-তে ভাগ করা হয়েছে। ওকে, চলেন আমরা একটা একটা করে সলভ করি। প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, হোয়াট ইজ দ্য রেশিও, এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য এগ্রিকালচারাল ক্যাটাগরি ইন 2001 টু দ্য প্রজেক্টেড নাম্বার অফ সাচ ওয়ার্কার্স ইন 2050। প্রশ্নে বলা হয়েছে রেশিও বের করতে, অনুপাত বের করতে,
ওয়ার্কার ইন এগ্রিকালচারাল ক্যাটাগরি, এগ্রিকালচারাল ক্যাটাগরিতে যে কয়জন ওয়ার্কার আছে তাদের রেশিও বের করতে, ইন 2001, 2001 সালে কতজন কাজ করে তার রেশিও, এবং 2015 সালে কতজন কাজ করে তার রেশিও, এই রেশিওটা বের করতে বলা হয়েছে। আপনারা কি এটা পারবেন? 2001 সালে এগ্রিকালচারের কাজ করে কত পার্সেন্ট? 18%। আর 2015 সালে কাজ করে হচ্ছে 24%। আপনারা কি এটা রেশিও বের করতে পারবেন? এটার রেশিও কি আপনারা বের করতে পারবেন? আতিক ভাইয়া পারবেন? হ্যাঁ, বি উত্তর 9/14। আচ্ছা, আপনারা বের করতে পারবেন, আর দুজনই কি পারবেন, বাকিরা পারবেন না? নর্মালি যেটা করবেন, আমি পরে স্লাইডে অ্যান্সারটা লিখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখি না সলিউশন। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করবে সেটা হচ্ছে কি করবে, তারা করবে যে এই যে মানে আমরা এটাই করব, আমরাও এটাই করি সচরাচর, কি করে এই যে 150 মিলিয়ন আছে 2001 সালে লোক, 150 মিলিয়ন এগ্রিকালচারে কাজ করে কত? 18%। আর এইখানে 175 মিলিয়ন এগ্রিকালচারে কাজ করে কত? 24%। তাহলে কি করবে, এভাবে করবে যে 150 এর 18% এটা বের করবে, এই মানটা বের করবে। এরপরে কি করবে, 175 এর কত পার্সেন্ট ছিল? 24%, এটা বের করবে। এরপরে অ্যান্সার যেটা বের করার পরে এদের রেশিও করবেন। এভাবে তো করতে যাচ্ছেন আপনারা, তাই না? এভাবে তো করতে যাচ্ছেন। আচ্ছা, এখন দেখেন এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়, কিন্তু আমরা জিনিসটা একটু বুঝি। রেশিও মানে কি? এটার যে ফলাফল আসবে, এইটার যে ফলাফল আসবে সেটা অনুপাত। তো কি দরকার শুধু শুধু আমি ফলাফলটা বের করবো? আমি আগে থেকে এটা রেশিওটা একবারে এভাবে রেশিওটা বের করে ফেলি, তাহলেই তো আমার হয়ে গেল। আমার শুধু শুধু সময়টাও বাঁচলো, দুইটা বের করার চাইতে এইভাবে কাটাকাটি করি। তাহলে এখান থেকে কাটাকাটি করতে পারি, 3 6 18, 4 6 24, পার্সেন্টেজ পার্সেন্টেজ চলে যাবে। ঠিক আছে। তারপরে 3, আর এখানে হচ্ছে কত, আমরা যদি এখানে কত, 150, 5 25, 5 25-এ 125, 6 25-এ 150, 7 25-এ 75। আর যায় কি, হ্যাঁ এটা যায়, 3 2 6, 2 2 4। তাহলে 3 3 9, আর নিচে হচ্ছে 7 2 14, 9/40। উত্তর 9/40। হ্যাঁ, এই যে উত্তর হচ্ছে বি। কোন একজন আপু অ্যান্সার দিয়েছিলেন বি, 9/40। বুঝতে পারছেন আপনারা সবাই এক নম্বর অ্যান্সার? এক নম্বর অ্যান্সার বুঝতে পারছেন? প্রশ্ন উত্তর বুঝতে পারছেন? আচ্ছা, সাইমা আপু আপনি বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এবার আসি প্রশ্ন নাম্বার 2। দেখছেন এইগুলো কিন্তু আজকের যে ম্যাথ গুলো, এগুলো আপনি যত দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন সেটার জন্য আপনাকে মানে ক্রেডিট দেওয়া হবে। আপনি ক্যালকুলেশন কম পারেন, এটার জন্য টাইম বেশি লাগবে। পারবেন সবাই, কিন্তু টাইমের ব্যাপার স্যাপার, কে দ্রুত ক্যালকুলেশন করতে পারবে। জি, সৃজনশীল প্রশ্ন। 2015 সালে বিবিতে আছে বাংলাদেশ ব্যাংক। আপনারা জান না, যারা সামনে এডি পরীক্ষা দিবেন, আসতেই পারে, কারণ আমরা জানি এটা তো এখন অ্যানালিটিক্যাল এবিলিটি এডিতে ইনক্লুড করা হয়েছে। ইন 2001, 2001 সালে, হাউ মেনি ক্যাটাগরিজ, 2001 সালে কিন্তু, 2001 সালে হাউ মেনি ক্যাটাগরিজ, কতটা ক্যাটাগরিতে ইচ কম্প্রাইজড মোর দেন 25 মিলিয়ন ওয়ার্কার্স, 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি মানুষ কাজ করে 2001 সালে। 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি কাজ করে 2001 সালে, কতটা ক্যাটাগরিতে ভাগ করতে, মানে কতটা ক্যাটাগরিতে 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি মানুষ কাজ করে, এটা জানতে চাইছে। দেখেন আপনারা যেটা করবেন, আপনারা করবেন কি, যে এইভাবে করবেন। 2001 সালে লোক কজন আছে? 150 মিলিয়ন আছে। সার্ভিসে কতজন সার্ভিসে কাজ করে? 15%। তাহলে আপনারা কি করবেন, এভাবে বের করবেন। 2 নম্বর প্রশ্নে কি করবেন, এভাবে বের করবেন। সার্ভিস লিখবেন, লিখে করবেন 150 এর 15%। এখানে মানটা বের করবেন, 150 × 15%, মানে 15/100। কাটাকাটি করলে এই শূন্য শূন্য কাটা, 3 5 15, 5 2 10, 7.5। আহ যদি করি 3 15 45, মানে 22.5, 22.5, 22.5 মিলিয়ন ওয়ার্কার, এভাবেই করবেন। তো এখানে আছে কত, এখানে আছে 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি চাইছে। তো এটা তো আসলে 22.5, তার মানে এইটা হবে না। এইভাবে আপনি সার্ভিস করবেন, এগ্রিকালচারাল করবেন, ম্যানেজেরিয়াল করবেন, সেলস করবেন, ক্লেরিক্যাল করবেন, ম্যানুফ্যাকচারিং করবেন, প্রফেশনাল করবেন। প্রত্যেকটা করে আপনার যে কয়টা 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি, সে কয়টা আপনি এভাবে ধরেন, বেশি আসলো একটা, তাহলে উত্তর হচ্ছে এ। যদি বেশি আসলো দুইটা, তাহলে দুই। এভাবে আপনারা করবেন, তাই না? বুঝতে পারছেন? 2 নম্বরের বিষয়টা বুঝতে পারছেন? 150 of x = 25 মিলিয়ন। হ্যাঁ করেন, সমস্যা কি? সমস্যা নাই তো। এইভাবেই তো করবেন, আপনি তো এইভাবেই করতে চাচ্ছেন, তাই না? যে 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি কজন, ক্যাটাগরিজ কজন, সেটা আপনি বের করতে হবে। কিন্তু দেখেন, এইভাবে যদি আপনি করেন, এই যে 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি কয়জন,
প্রত্যেকটা যদি বের করেন 150-এর 15%, 150-এর 18%, 150-এর 10%, এইভাবে যদি করেন কত সময় লাগবে? পরীক্ষার হলে এত সময় তো থাকবে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এর চেয়ে ভালো, এর চেয়ে বেটার, আমরা 25 মিলিয়ন ওয়ার্কারটাকে পার্সেন্টেজে নিয়ে যাই। এটা কি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে আমাদের মিলাইতে সহজ হবে। বিষয়টা বুঝতে পারছেন? 25 মিলিয়ন ওয়ার্কারকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাই। তাহলে দেখেন, এই 25 মিলিয়ন ওয়ার্কার কতজনের মধ্যে? 150 জনের মধ্যে, 150 মিলিয়নের মধ্যে। তাহলে কি বিষয়টা এরকম, উপরে 25, নিচে কত? 150, যেহেতু পার্সেন্টেজে নিব ইন্টু 100। বুঝতে পারছেন? 25 মিলিয়ন ওয়ার্কার মানে 150 মিলিয়ন ওয়ার্কারের মধ্যে কম্প্রাইজ মোর দেন 25, একে কত? 100-তে কত? এই যে, তাহলে যদি পার্সেন্টেজে মানটা বের করি তাহলে কত আসে? 25, 106, 100/6 মানে হচ্ছে কত? 16.67%-এর বেশি যারা, তারাই কি আমার ওই ক্যাটাগরিতে পড়বে। 25 মিলিয়ন ওয়ার্কারের বেশি, 16.67%-এর বেশি কতজন আছে? এগ্রিকালচার একটা আছে, তারপরে ক্ল্যারিক্যাল দুইটা আছে, ম্যানুফ্যাকচারিং তিনটা আছে, 1, 2, 3, তিনটা ক্যাটাগরিতে আছে। তিনটা ক্যাটাগরিতে আমার 25 মিলিয়ন ওয়ার্কার্স এর বেশি মানুষ কাজ করে। বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ক্যালকুলেশন করতেছি? আপনার ওইভাবে করলেও কিন্তু পরীক্ষার নাম্বার যে দিবে না তা কিন্তু না, আপনি ভাবে করতে পারবেন। এগ্রিকালচার, তারপরে হচ্ছে ক্ল্যারিক্যাল, আপনি সবগুলাই করতে পারবেন, এইটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু ওই যে বললাম, টাইমের ম্যানেজমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু কোনো শর্টকাট না, এগুলো কিন্তু কোনো শর্টকাট না। আপনি কত দ্রুত ক্যালকুলেশনকে মাথায় ক্যাচ করে করাইতে পারতেছেন, এটা আপনার উপর। এটা কোনোভাবেই শর্টকাট বলে আমি বিশ্বাস করি না। এই সংখ্যাটাকে আপনি 25 মিলিয়ন ওয়ার্কারকে আপনি পার্সেন্টেজে নিয়ে চিন্তা করতেছেন, এটা আপনার ক্রেডিট যে আপনি এভাবে চিন্তা করতে পারতেছেন। কতজন মানুষ এভাবে চিন্তা করতে পারবে সেটাই হলো সবচেয়ে বড় বিষয় পরীক্ষার হলে। ঠিক আছে? ওকে, লাস্ট প্রশ্ন, এই এই প্রশ্নের লাস্ট, সেটা হচ্ছে রিটেনে আসলে এটা করলে হবে? হবে না কেন? হবে না কেন ইমন ভাই? আপনার তো অঙ্ক কোনো ভুল নাই, তাই না? রিটেনে শর্টকাট বা অল্টারনেটিভ ফর্মুলা ইউজ করা যায় না এই ধরনের কোনো কথা নেই, উত্তর আসতে হবে। শুনেন ভাইয়া, রিটেনের মেইন থিমটা হচ্ছে উত্তর আসতে হবে। উত্তর আপনার সঠিক, আগে নাম্বার আপনি পাবেন, এটা নিয়ে আপনার কোনো, আপনার কোনো মানে নিশ্চয় মানে মানে ভয় থাকার কোনো চান্স নেই, উত্তর হলেই হলো। হ্যাঁ, এইটাই সুমা আপু, এটা এটা কোনো মানে শর্টকাট, এটা ইজি সলিউশন আর কি। ওকে, ফাইনালি লাস্ট প্রশ্নে যে আমরা, বলা হয়েছে ফ্রম 2001 টু 2015, 2001 থেকে 2015 সালের মধ্যে, মানে এই যে 2001 টু 2015, দেয়ার ইজ এ প্রজেক্টেড ইনক্রিজ, এটা একটা প্রজেক্টেড ইনক্রিজ হয়েছে ইন দ্য নাম্বার অফ ওয়ার্কার্স ইন হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ। বলা হয়েছে 2001 থেকে 2015-তে প্রজেক্টেড ইনক্রিজ হয়েছে কতজন, মানে ইন দ্য নাম্বার অফ ওয়ার্কার্স, কত মানে কোন ক্যাটাগরিতে আমার ইনক্রিজ হয়েছে সেটা জানতে চাইছে, কোন ক্যাটাগরিতে আমার ইনক্রিজ হয়েছে সেটা জানতে চাইছে। ওকে, অপশন এ তে বলছে সেলস। দেখেন, সেলসে ছিল কত পার্সেন্ট? 8%। সেলসে ছিল 8%, সেলসে হয়েছে 7%, তাহলে কি আমার ইনক্রিজ হয়েছে? সেলসে ছিল 8%, সেলসে হয়েছে 7%, 2001 সালে ছিল 8%, 2015 সালে হয়েছে 7%, এটাকে আমার ইনক্রিজ হয়েছে? এইটাকে আমার ইনক্রিজ হয়েছে? বলেন তো একটু, এটা কি ইনক্রিজ হয়েছে? সুমাইয়া আপু না, আর কেউ? রুবাইয়া দিনা আপু, আচ্ছা। দেখেন, এইটাকে আপনারা আগেই না বলতে পারবেন না, আগেই না বলতে পারবেন না কেন? বা হ্যাঁও বলতে পারবেন না, কারণ কি? এইটার বেজ হচ্ছে 150 মিলিয়ন, এইটার ভিত্তি 150 মিলিয়ন, আর এইটার ভিত্তি 175 মিলিয়ন। এইটা আপনাকে বের করা লাগবে আগে। আপনি তো আগেই বলতে পারবেন না যে এইটা 8%, এটা 7%, এটা দেখে আমি বলতে পারতেছি না যে এখানে আমার ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে। ওকে, তাহলে আমরা আগে এটা করি, যে 3 নাম্বারের সলিউশনে যদি আমরা যাই, এখানে লিখলাম, ঠিক আছে? 3 নাম্বারে আমরা কি লিখবো? সেলস 2001-এ আমার হচ্ছে কত? 150 এর 8%, 150 এর 8%, 150 এর মানে 1/8/100, কত আসে মানটা? কে কাইন্ডলি বলবেন? আমি, আচ্ছা আমি করি, শূন্য শূন্য কাটা, আহ কত আসে? 8 15, 8 15 হচ্ছে 7 15 105, 8 15 120, 120-কে 10 দ্বারা ভাগ করলে আসে 12, 12। ওকে, আর এটা ছিল 175, 175 এর 7%, 175 এর 7%, 7/100, এটা কত আসবে? 175, 700, এটা মানটা কত আসবে কাইন্ডলি বলবেন? এটা বলবেন একটু কাইন্ডলি। 175 এর 7/100, এই মানটা কত আসতেছে? 12 পয়েন্ট সামথিং,
12 পয়েন্ট সামথিং, তাহলে আমার কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে, এখানে কিন্তু আমার ইনক্রিজ হচ্ছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন, এখানে আমার ইনক্রিজ হচ্ছে, কারণ একটাতে ছিল 150 মিলিয়ন, সেলসে ছিল 8%, আর ওইটা হচ্ছে 175, এটা হলো কত, 16%। এটা, সরি সরি, সেলস কত, 7%, ঠিকই লিখছি। তাহলে 12 পয়েন্ট সামথিং, ঠিক আছে। একজন বলছেন 21/4, শিওর ইনফিনিক্স 12 পয়েন্ট সামথিং, সবাই বলতেছে 12.25। ওকে, তার মানে এখানে বোঝা যাচ্ছে ইনক্রিজ হচ্ছে, তার মানে আগে আপনি বলতে পারতেছেন না ভাইয়া, 8% 7% দেখে আপনি আগেই বলতে পারতেছেন না যেটা হ্রাস পাইছে, অ্যাকচুয়ালি এটা বৃদ্ধি পাইছে, বোঝা যাচ্ছে। ওকে, সার্ভিসে যায়, দেখেন সার্ভিসেরটা এখানে আছে 15%, এখানে আছে 16%, এখানে আছে 15%, এখানে আছে 16%, এইটা দেখে আপনি বলতে পারেন এখানে ইনক্রিজ হয়েছে, কারণ কি, বেইজও বাড়ছে, বেইজও বৃদ্ধি পাইছে, পার্সেন্টেজও বৃদ্ধি পাইছে, দুইটাতেই বৃদ্ধি পাইছে। যখন দুইটাতেই বৃদ্ধি পাইছে তখন আপনি কনফার্ম যে না ঠিক আছে, তাহলে এটাও বৃদ্ধি পাইছে। ওকে, এরপর ক্ল্যারিক্যাল, ক্ল্যারিক্যাল আসছিল 20%, এটা 18%, 20% 18%, আমার কাছে যতটুকু মনে হয় এটা এটা ডিক্রিজ হওয়ার কথা। তারপর আপনারা দেখেন তো 150 এর 20% কত, যদি ক্ল্যারিক্যালে যাই, 150 এর 20%, 150 এর 20%, আরটা আছে 150 এর 18%, দুইটা বের কর, সরি 150 বলে, 175 এর 18%, 175 এর 18%, 150 এর 20% 30, আর 175 এর 18%, কাইন্ডলি 175 এর 18% কত হবে, এটাও 30, দুইটাই 30, 175 এর 18%, 175 × 18/100, সেম। ওকে, 30, তার মানে এটা অপরিবর্তিত আছে, এইটা অপরিবর্তিত আছে, প্রজেক্ট ইনক্রিজ, ক্ল্যারিক্যাল, এটা অপরিবর্তিত আছে, তার মানে এইটা কিন্তু আমার ইনক্রিজ হয় নাই। 9 ভাইয়া বলতেছে 31.5, সবাই বলতেছে 31.5, ওকে, সম্ভবত 31.5 হবে, কারণ এটা কোনোভাবে ফুল ইয়ে আসার কথা না, মানে একদম কাটায় কাটায় 31 আসার কথা না, 31 সামথিং আসবে। তাহলে তিনোটাতে আমার ইনক্রিজ, সেলস, সার্ভিস এবং ক্ল্যারিক্যাল, উত্তর এ বি সি তিনোটাই, ঠিক আছে। এখন এই জায়গাটাই অ্যান্সার, বিষয়টা হচ্ছে বোঝার বিষয় হলো এটা, যে ডিক্রিজ মানে মানে এই যে পার্সেন্টেজে ডিক্রিজ মানে আপনি আগেই বলে দিতেছেন এটা পারবেন এমন না, এখানে বেসটা হচ্ছে একটা বড় ইস্যু, একটা 150, একটা 175, বুঝতে পারছেন? এইটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? ম্যাথটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? ম্যাথটা কি ক্লিয়ার? থ্যাংক ইউ। এই যে এই ম্যাথটা হচ্ছে, এইটাই হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা ইন্টারপ্রিটেশনের এর চেয়ে কোনো কঠিন ম্যাথ নাই। আজকে এটা নিয়ে আমরা খুব আলোচনা করবো। আরেকটা ম্যাথ আমরা যাই সামনের দিকে। আমি জানি এটা এটা একটু বোরিং ছিল, ডেটা সাফিসিয়েন্সি, এটা আসলেই বোরিং ছিল, বাট আপনি চাকরি পাইতে হলে ওই বোরিং জিনিসটাকে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের ক্লাস ইজি আপু, আসলে ওই ক্লাসটা ইজি ছিল, বুঝছেন? বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে ওই জিনিসগুলো আমাদের কাছে নতুন নাম আকারে আসছে, আপনি দেখেন ইয়েস নো, এই এই জিনিসগুলো আপনাদের কাছে একটু নতুন আকারে আসছে, আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন, আশা করি খুব বেশি কঠিন লাগবে না। ওকে, এটা আসি, 4 থেকে 7, মানে 4 থেকে, সরি 4 থেকে 7, 4 থেকে 7 নম্বর প্রশ্নগুলো একটু খেয়াল করুন। বলা হয়েছে নাম্বার অফ সেলস পারসন, সেলস এন্ড প্রফিট ডাটা, মানে দেখেন এই যে সেলস পারসন, সেলস প্রফিট কোম্পানি এ এবং কোম্পানি বি তে দেওয়া হয়েছে 2014, 2015, 2014, 2015, মানে কোম্পানি এ এবং কোম্পানি বি 14 সালে কি হয়েছে, 15 সালে কি হয়েছে, দুইটা ডাটা এখানে দেওয়া হয়েছে, সেলস পারসন, সেলস প্রফিট ডাটাগুলো দেওয়া হয়েছে। এটাও খুব বেশি মানে ঝামেলা না, এটা পূবালী ব্যাংকে আসছে, পূবালী ব্যাংক 2016 সালে আসছে। পূবালী ব্যাংক কি সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাংক? পূবালী ব্যাংক কি সরকারি না বেসরকারি? বর্তমানে কয়টা তফসিলি ব্যাংক আছে বলেন তো দেখি, তফসিলি ব্যাংক কয়টা? 58। আপনারা কি এখনো ইনক্রিজ করেন নাই, এখনো বাড়ান নাই? 5টা যে আমাদের ইয়া হইলো, ইসলামী ব্যাংকে মিলে একটা ইউনাইটেড ইসলামী ব্যাংক, কেউ একজন বললো 61, 61 কিংবা 62, এর মধ্যে তো অ্যান্সার এখন। নগদ ডিজিটাল ব্যাংকটা পিএলসি, নগদ ডিজিটাল ব্যাংকটা কি স্থগিত করা হয়েছে, সেই হিসেবে 62। হ্যাঁ, সে মানে নগদটাকে যদি কাউন্ট করেন তাহলে 62, আর নগদটাকে ছাড়া চিন্তা করলে 61, এইটাই। 58 যারা, তারা একটু আপডেট করে নিন নিজেকে। ফাইন্যান্সিয়াল নলেজ কিন্তু আপনাদের মোটামুটি এখন ভালো একটা আতঙ্কের জায়গা, এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ফাইন্যান্সিয়াল নলেজ, তো এই ফাইন্যান্সিয়াল নলেজের সবচেয়ে বেসিক প্রশ্ন এটা, তফসিলিভুক্ত ব্যাংক, অতফসিলিভুক্ত ব্যাংক, আর এটা এখন মানে স্যাররা ভাইবা বোর্ডও প্রশ্ন করে। ওকে, ঠিক আছে আতিক ভাই, আমরা বুঝতে পারছি। এবার আসেন 4 নম্বর প্রশ্নে। থ্যাংক ইউ আতিক ভাই।
ভালো একটা ক্যালকুলেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলস পার সেল পারসন অফ কোম্পানি এ অ্যান্ড বি ইন 2015? 2015 দিকে তাকাবেন, সেলস পার সেল পারসন। 2015 দিকে তাকাবেন, কি বলছে? সেলস পার সেল পারসন। তাহলে আমরা একটু লিখি 4 নম্বর প্রশ্ন, সেলস পার সেল পারসন। সেল পারসন, ওকে, সেলস পার সেল পারসন। দেখেন, প্রথমে বলা হয়েছে কোম্পানি এর কথা, পরে বলা হয়েছে কোম্পানি বি এর কথা। তাহলে এতে সেলস হচ্ছে কত? 255, সেলস পারসন ছিল 15। এটা হচ্ছে এ, কোম্পানি এ। আচ্ছা, একটু পরে দিব নে। এ আর বি, সেলস হচ্ছে 255 আর সেলস পারসন হচ্ছে 15, ঠিক আছে? আচ্ছা, আর কোম্পানি বিতে সেলস হচ্ছে 600 আর সেল পারসন হচ্ছে 20। সেল পারসন হচ্ছে 20, 600/20। মানটা বের করতে পারবেন? এটাই তো রেশিও বের করতে বলছে। ও না, সরি, ডিফারেন্স বের করতে বলছে। এই মানটা একটু বের করতে পারবেন? 255/15, এই মানটা কত আসে? 255/15, একটু মানটা বলবেন, 255/15 কত আসে? কাইন্ডলি কেউ 255/15 অ্যান্সারটা একটু বলবেন। 51/3। 91 তো 17। 17, আচ্ছা। আর 600/20, এটা তো বোঝা যাচ্ছে 30। এটাই তো, কোম্পানি এ তে 17, কোম্পানি বি তে 30। এখন বলছে কি, এদের ডিফারেন্স বের করতে, ডিফারেন্স। তাহলে 17 আর 13, 30, সরি, এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 30 - 17 = 13। বুঝতে পারছেন? 13, উত্তর হচ্ছে 13। এটাই বের করতে বলছে। এগুলো খুব কঠিন না, আমার মনে হয় যে এই ক্লাসটা খুবই ইজি একটা ক্লাস এবং খুব মজার একটা ক্লাস। আপনারা যারা খাতায় করতেছেন তারা তো বুঝতে পারতেছেন। ওকে, 5 নম্বরে আসি। বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রফিট পার সেলস পারসন ইন 2015 ওভার 2014 ইন কেস অফ কোম্পানি বি। বিষয়টা বুঝেন, কোম্পানি বি, একটা কোম্পানির ক্ষেত্রেই 2014 ওভার 2015, মানে 2015 আর 2014 সালে কম্পেয়ার করতে বলছে। ঠিক আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রফিট পার সেল পারসন। প্রফিট পার সেল পারসন, তার মানে আমরা 5 নম্বর প্রশ্নে প্রফিট পার সেল পারসন, উপর হবে প্রফিট, নিচে হবে সেল পারসন। প্রফিট পার সেল পারসন, ঠিক আছে? ওইটা ওইখানেই থাক, প্রফিট পার সেল পারসন। 2014-এ কত, 2015-এ কত? কোম্পানি বি, জাস্ট কোম্পানি বি, এটা বের করব। কোম্পানি বি, ওইটা আগেরটার অ্যান্সার গেছে। আমার ইরেজারটা না এখনো ঠিক করতে পারিনি, বুঝছেন? কাইন্ডলি কষ্ট পায় না, এটা একটু কষ্ট করে আপনার এভাবে তুলে। 2014 আবার 2015 একটু খেয়াল করেন, কোম্পানি বি এর ক্ষেত্রে প্রফিট পার সেল পারসন, দেখেন প্রফিট ছিল কত? প্রফিট ছিল 50। প্রফিট ছিল 50, সেল পারসন কত? 20। এটা কার ক্ষেত্রে? 2015 সালে 50/20। আর এখানে কত? 30/15। তাহলে আমরা লিখি এখানে হচ্ছে, সরি, 30, প্রফিট হচ্ছে 30, সেল পারসন 15। আর এখানে প্রফিট হচ্ছে 50, সেল পারসন কত? 20। 50/20 পার্সেন্টেজ চেঞ্জ বের করতে বলছে। তাহলে এই মানটা বের করেন তো, কত আসে? এটা মান আসে 15×2 = 30। আমি কি ঠিক লিখছি? প্রফিট 30 আর সেল পারসন 15। না না না, সরি, কোম্পানি এ তো বলে নাই, কোম্পানি বি বলছে 25/10। 25/10, এটা হবে 25, এটা হবে 10। 25/10 কত আসে? 2.5। আর এইটা কত আসে? 20/50, এটাও 2.5। হ্যাঁ ভাইয়া, শুধু কোম্পানি বি, কোম্পানি বি তুলছি। ঠিক আছে, 2.5, 2.5। তার মানে এদের কি পার্সেন্টেজ কোনো চেঞ্জ আসতেছে? কোনো চেঞ্জ আসবে? হ্যাঁ, নান অফ দিস। ঠিক আছে ইব্রাহিম নিশান ভাইয়া, ধন্যবাদ। না, কোনো চেঞ্জ আসবে না, উত্তর হচ্ছে নান অফ দিস। নো পার্সেন্টেজ চেঞ্জ। দুইটাই 2.5, দুইটাই 2.5। আপনারা তুলতে পারছেন, এই কারণেই হচ্ছে সেটা। এটার অ্যান্সার হচ্ছে নান অফ দিস। গুড। ওকে, 3 নম্বর অঙ্কটা, সরি, 6 নম্বর অঙ্কটা আপনারা করেন, অ্যান্সার বলেন, আমি মিলাবো। 6 নম্বরটা আপনারা করেন, আমি মিলাবো। এটা পার্সেন্ট না করলে হবে? হ্যাঁ, কেন? আমার দরকার, আমি পার্সেন্ট এই জন্য জিজ্ঞেস করলাম। আড়াইকে আমি যদি পার্সেন্টেজ দেই, এটাকেও যদি আমি পার্সেন্টেজ দেই, কোনো চেঞ্জ আসবে ভাইয়া? আপনি বলেন। এটাও আড়াই, এটাও আড়াই, পার্সেন্টেজ করলে আমার যদি আলাদা আসতো, দেন আমি পার্সেন্টেজ করতাম, দেন আমি ডিফারেন্সটা বের করতাম। যেহেতু আমার দুইটা সমান, দরকার নেই। আপনারা 6 করেন, অ্যান্সার দেন, তারপর আমি বলবো হয়েছে কিনা।
যদিও আমার কাছে অ্যান্সার নাই। 6 নাম্বার, 1 মিনিট সময় দিব, ঠিক আছে? 6টা 27 বাজে, 28-এ আমি চিল্লাচিল্লি শুরু করবো। 300%। 300% বলছে ইব্রাহিম নিশান ভাইয়া। ওকে, আমরা 300%-এর পাশে ইব্রাহিম ভাইয়ার নাম আইডি লিখে রাখলাম। আর কেউ পারতেছেন না? আর কেউই পারতেছেন না? 300, সবাই 300। আচ্ছা ঠিক আছে, আমরা করি, তাহলে হয়তো হয়ে যাবে। 200 বলছে কি আবার? 200 বলছে হচ্ছে মেহেদি হৃদয় ভাইয়া। 200 বলছে আবিদ ভাইয়া বলছে। আচ্ছা, মেহেদি ভাইয়ারটা যেহেতু আগে বলছে, মেহেদি ভাইয়ের কথা আমরা 200 ধরে নিলাম। ওকে, ইব্রাহিম ভাইয়া ভার্সেস মেহেদি ভাইয়া, দেখি কারটা হয়েছে। দেখেন, বলা হয়েছে হোয়াট ইজ দ্য গ্রোথ রেট ইন সেলস অফ কোম্পানি বি ইন 2015 ওভার 2014। গ্রোথ রেটটা কত, এইটা জানতে চাইছে আপনার কাছে। এখন মানে সহজ কথায়, কিসের গ্রোথ রেট? ইন সেলস। সেলস এর গ্রোথ রেট জানতে চাইছেন। সেলস এর দিকে তাকাই, কোম্পানি বি এর দিকে তাকাই, তাহলে গ্রোথ কতটুকু হয়েছে? ছিল 200, হয়েছে 600। কতটুকু গ্রোথ হয়েছে? 400 গ্রোথ হয়েছে। ওকে, তাহলে আমরা 6 নম্বর প্রশ্ন লিখি। এটা একটু সরাই নি না। গ্রোথ, গ্রোথ ইন সেলস, গ্রোথ ইন সেলস, সেটা হচ্ছে কত? 600 - 200 ইকুয়াল টু 400, ইকুয়াল টু 400। ওকে, 600 - 200 ইকুয়াল টু 400, এটা গ্রোথ হয়েছে। এখন বলেন, গ্রোথ কার সাথে কার কম্পেয়ার হয়? 200-এর সাথে কম্পেয়ার হবে না 600-এর সাথে কম্পেয়ার হবে? অবশ্যই 200 পূর্বেরটার সাথে। আপনারা পার্সেন্টেজ করছেন, কিন্তু পার্সেন্টেজে আপনারা জানেন অ্যান্সার অপশন গুলো পার্সেন্টেজে আছেন, আপনারা জানেন প্রিভিয়াসের সাথে কম্পেয়ার করতে হয়। তাহলে হ্যাঁ, 200-তে বৃদ্ধি হয়েছে, 200-তে বৃদ্ধি, 200-তে বৃদ্ধি হয়েছে 400। একে কত, 100-তে কত? 100-তে কত? 400/200 × 100 যদি করি, তাহলে কত পার্সেন্ট আসে? 200%। অ্যান্সার 200%। মেয়ে দিবে, আপনাকে শুভকামনা। ওকে, নিজুম আপু, আপনাকেও শুভকামনা, আপনি পার্সেন্ট সর্বশেষ হিসেবে। আমরা পরের ম্যাটটাতে যাই। 7 নাম্বার, বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আবারও ডিফারেন্স মানে গ্যাপ, বিটুইন দ্য গ্রোথ রেট অফ সেলস পারসন ইন 2015 ওভার 2014 ইন কেস অফ কোম্পানিজ। এবার গ্রোথ রেটটা বলতে বের করতে বলছে কার? সেলস পারসনের। আগেরটা ছিল সেলসের, এবারটা বলছে সেল পারসনের। এখানে সেলস পারসন ভ্যারি করবে না স্যার? সেলস পারসন ভ্যারি করবে না বলতে? হ্যাঁ, মানে প্রশ্নে বলতে চাচ্ছেন এটা। হ্যাঁ, গ্রোথ রেট এবার জানতে চাচ্ছে সেলস পারসনের ইন 2015 ওভার 2014 অফ কোম্পানিজ, কোম্পানির সাপেক্ষে। মানে কোম্পানি এ বি দুইটাই করতে হবে। বড় আছে কিন্তু ম্যাটটা, অনেক বড় আছে। আমার তো মনে হচ্ছে আরেকটা স্লাইড লাগবে। ওয়েট, আমি স্লাইডটা রাখি, আরেকটা স্লাইড নিই, আরেকটা স্লাইড। ওকে, খেয়াল করেন প্রশ্নটা কি বলছে। গ্রোথ রেট অফ সেলস পারসন ইন 2015 ওভার 2014। দেখেন, 2000 আগে কোম্পানি এতে বলি। কোম্পানি এতে 2014 সালে সেলস পারসন ছিল 10 জন। কোম্পানি এতে ছিল 10 জন, পরবর্তীতে হয়েছে সেটা 15 জন। পরবর্তীতে হয়েছে সেটা 15 জন, মানে কয়জন বৃদ্ধি পাইছে বলেন তো? 5 জন বৃদ্ধি পাইছে। 5 জন বৃদ্ধি পাইছে। কতজনে বৃদ্ধি পাইছে? 5 জন, 10 জনে। তাহলে আমরা বলতে পারি, লাস্ট প্রশ্ন তাই না, 7। 10 জনে কোম্পানি এর ক্ষেত্রে, কোম্পানি এ 10 জনের বৃদ্ধি পাইছে 5 জন। একজনে কত? 5/10, 100-তে কত? 5/10 ইন্টু 100, সরি 100 কেন, 100 কেন, হ্যাঁ 100, ঠিক আছে। তাহলে 50%, 50%। ওকে, এবার আসি কোম্পানি বি। কোম্পানি বি, কোম্পানি বিতে কি? কোম্পানি বিতে হচ্ছে আমার ছিল 10 জন, ছিল 10 জন, হয়েছে 20 জন। কতজন বৃদ্ধি পাইছে? 10 জন বৃদ্ধি পাইছে। তাহলে 10 জনে বৃদ্ধি পাইছে 10 জন, একজনে বৃদ্ধি পাইছে 10/10, 100 জনে বৃদ্ধি পাইছে 10/10 ইন্টু 100। তার মানে কত? 100%। এইটা হচ্ছে আমার কোম্পানি বি এর ক্ষেত্রে বৃদ্ধি। তাহলে দেখেন, এখানে এখানে সেলস পারসন, গ্রোথ সেলস পারসন 50%, এখানে হচ্ছে 100%। বলছে কতটুকু বৃদ্ধি হয়েছে, এভারেজ না, বলছে কতটুকু বৃদ্ধি। তাহলে মাইনাস করতে হবে। তাহলে বৃদ্ধি হয়েছে 100% -50% ইকুয়াল টু 50%। দ্যাট ইজ ইউর অ্যান্সার, 50%। এটাই তো জানতে চাইছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সেই ডিফারেন্সটা কত? 50%। অ্যান্সার হচ্ছে বি। ওকে, আজকের ক্লাসটা একটু সহজ না? আমার মনে হয় আজকের ক্লাসটা একটু সহজ। যে যত দ্রুত ম্যাথ পারবে, সে তত দ্রুত এটা সলভ করতে পারবে। ডেটা সাফিসিয়েন্সি কঠিন ভাইয়া, এটা মানে জগৎ স্বীকৃত কঠিন।
না, বিশাল বড় ম্যাথ কোনোভাবেই না ইসরাত আপু, কোনোভাবে বিশাল বড় ম্যাথ না। আমি বিশাল বড় ভাবে করছি। আপনি কখনো পরীক্ষা হলে এভাবে লিখবেন 10 জনে এত, একজনে এত, 100 জনে এত? কোনোভাবেই করবেন না। আপনি ডিরেক্ট এই লাইনটা লিখবেন, আপনি এইটা লিখবেন 50%, 100%। আপনি কি মাইনাস করবেন ফ্রিলি সময় ডিরেক্টলি? আগের ক্লাসগুলো কঠিন ছিল, আবারও আগের ক্লাসগুলো কঠিন। আপনারা কি বলতেছি যে এইটা টপিক্সটাই কঠিন, আপনার বুঝতে একটু সময় লাগবে, স্বাভাবিক। ওকে, আমরা আসি। এটা মনে হয় এটা প্র্যাকটিস রাখছে এই কারণেই, এটার মতো সহজ আর কিছু হয় না। ঠিক আছে, এই এই যে প্রশ্নটা আছে, এটা কোনো পরীক্ষা আসে নাই, এটা একদম বই থেকে বের করছি, পিওর বাংলা বই, যে কারণে এইটা সহজ। মানে এর আগের দুইটা কিন্তু আমরা খুঁজে বের করছি, একটা বাংলাদেশ ব্যাংকে আসছে, একটা পূবালী ব্যাংকে আসছে, কিন্তু এটা কোনোখানেই আসে নাই। খুব ইজি। দেখেন, বলা হয়েছে সিএসসি ডিপার্টমেন্ট মোট শিক্ষার্থী সংখ্যা, সিএসসি মোট শিক্ষার্থী সংখ্যা 800 জন, ছেলে ও মেয়ের অনুপাত 5:3। তাহলে মানে বোঝা যাচ্ছে এক জায়গায় 500, বয়েজ 500, গার্লস 300, সিএসসি। ওকে, ত্রিপলিতে মোট শিক্ষার্থী 600 জন, ছেলে মেয়ের অনুপাত 3:2। তাহলে 3:2 হলে কত আসে? যদি ছেলের অনুপাত বের করি, 600 এর 3/5, 600 এর 3/5, 5 × 12 = 60, 120, 360 আসে, 360। এটা 360। তাহলে 600 থেকে 360 চলে গেলে কত থাকে? 240 সম্ভবত। হ্যাঁ, 240, 400, 600, হ্যাঁ 240। তার মানে গার্লস, এটা হচ্ছে বয়েজ, আর এটা হচ্ছে গার্লস 240, এটা হচ্ছে গার্লস। ওকে। বিবিএ ডিপার্টমেন্ট মোট শিক্ষার্থী 1000 জন, ছেলে ও মেয়ের অনুপাত 1:1। তার মানে বোঝা যাচ্ছে এটা 500, এইটাও 500। এইটা বয়েজ গার্লস। আমার মনে হয় এইটুকু যদি আমরা সলভ করতে পারি, বাকিটুকু আপনারা পারা উচিত। ওকে, দেখি কি বলছে। সিএসসি ডিপার্টমেন্টের মোট শিক্ষার্থীর 85% পাস করছে। মোট 85% পাস করছে, তাহলে আমরা বলতে পারি 15% ফেল। পরে ত্রিপলিতে 80% পাস, তাহলে 20% ফেল, 90% পাস, 10% ফেল। ওকে, ডান। আমাদের প্রশ্ন বোঝা শেষ, এবার আমরা মানে সরি উদ্দীপক বোঝা শেষ, প্রশ্নতে আসি। প্রশ্নে বলছে সিএসসি ডিপার্টমেন্টের মোট মেয়ে শিক্ষার্থীর সংখ্যা, সিএসসি ডিপার্টমেন্টের মোট মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ত্রিপলি ডিপার্টমেন্টের মোট ছেলে শিক্ষার্থীর সংখ্যার চেয়ে শতকরা কত ভাগ কম বা বেশি? একটু যদি বলি, সিএসসি ডিপার্টমেন্টে মোট মেয়ে শিক্ষার্থী কজন? 300 জন। আর ত্রিপলি ডিপার্টমেন্টে মোট ছেলে শিক্ষার্থী, মোট ছেলে কজন? ত্রিপলিতে মোট ছেলে হচ্ছে 360 জন। তাহলে বলেন, বেশি না কম? কত কম? যদি কম হয়ে থাকে সেটা কত কম? এক জায়গায় আছে 300, এক জায়গায় আছে 360, তাহলে কত কম? 60 কম। ওকে, 1 নম্বর প্রশ্ন আমরা বলি 60 জন কম। কম হচ্ছে 60 জন। ওকে, এখন শতকরা কত কম বা বেশি? ভাইয়া, 60 জন তো কম। ঠিক আছে, এখন কার সাথে কম্পেয়ার? কম্পেয়ারটা কার সাথে? খাদিমুল বাসার ভাই, কম্পেয়ারটা কার সাথে? সিএসসি ডিপার্টমেন্টের মোট মেয়ে শিক্ষার্থী সংখ্যা ত্রিপলি ডিপার্টমেন্টের মোট ছেলে শিক্ষার্থী সংখ্যার চেয়ে কত ভাগ কম বা বেশি? কম্পেয়ারটা কার সাথে? ত্রিপলির সাথে না? কম্পেয়ারটা ত্রিপলি, না না, সিএসসি ডিপার্টমেন্টের, ইসরাত আপু ভালো করে বুঝেন, সিএসসি ডিপার্টমেন্টের মোট মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ত্রিপলি ডিপার্টমেন্টের মোট শিক্ষার্থীর সংখ্যার চেয়ে কত কম বা বেশি? তাহলে কম হচ্ছে 60 জন। কত জনের মধ্যে 60 জন কম? এই যে 360 জন, 360 জনের মধ্যে কম হচ্ছে 60 জন। একে কত? 100তে কত? 60/360 ইন্টু 100। সে মানটা কত? শূন্য শূন্য কাটা যায়, 6 6 36, 100/6। দ্যাট মিনস 16.66% কম ত্রিপলি ডিপার্টমেন্টের সাথে কম্পেয়ার করো। 16.66% কম। মানে আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি নেই, প্রায় 17%, অ্যাবাউট 17%। অপশন যেহেতু নাই, এটা রিটেনে আসছিল। 16 দশমিক, রিটেনে আসে না আর কি, মানে এটা বইতে তোলা ছিল আর কি। 16.66% কম। বুঝতে পারছেন? 16.66%। কম্পেয়ারটা হচ্ছে ত্রিপলি ডিপার্টমেন্টের মোট ছেলে শিক্ষার্থী সংখ্যার চেয়ে, মানে কম্পেয়ারটা ত্রিপলি ডিপার্টমেন্টের সাথে। ওকে, প্রশ্ন নাম্বার 2, এটা আপনারা পারবেন, এটা খুবই ইজি ম্যাথ। 3টি ডিপার্টমেন্ট মিলিয়ে মোট কতজন শিক্ষার্থী পরীক্ষায় ফেল করছে? তাহলে সিএসসি তে ফেল করছে কজন? 15%। এখানে স্টুডেন্ট আছে 800 জন, তাহলে ফেল করছে, আমরা যদি পরের ইয়াতে যাই, ফেল করছে 800 এর 15%। 800 এর 15% মান বের করবেন।
ত্রিপলিতে স্টুডেন্ট আছে 600, ফেল করছে 20%, তাহলে 600 এর 20%, 600 এর 20%, আপনারা মানগুলো বের করতে থাকেন, মানগুলো বের করতে থাকেন। এটা 330। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে 90, তাহলে 1000 এর 10%, 1000 এর 10%, তার মানে এটা হচ্ছে 100 জন। এটা কত? 600 এর 20% মানে কত? 20/100, শূন্য শূন্য কাটা যায়, এটা হলো 120 জন নাকি? এটা কি 330 ঠিক বলছে? 340। ওকে, 120 100 যোগ করে দিই। 0 0 4 2 6, 3 একে 4, 4 একে 5, 560 জন। শেষ। ঠিক আছে, 340 120 100, ক্যালকুলেশন আপনারা করছেন, ভুল আপনাদের হাতে। টোটাল 340। কেন? 800 এর 15% কত? 800 এর 15% কত? প্রথমটা 120। ওকে, প্রথমটা 120, 120 240, ও টোটালটা 340, এই কারণে বলতেছেন 340 জন। ওকে, 120 120 100। ওকে সিএম ভাইয়া, ঠিক আছে, ডান। তার মানে আমরা প্রশ্ন 2-এ পাচ্ছি। প্রশ্ন নম্বর 3, বিবিএ ডিপার্টমেন্টের মোট ছেলে শিক্ষার্থী সংখ্যার সাথে সিএসসি ডিপার্টমেন্টের পাশ করা শিক্ষার্থী সংখ্যার অনুপাত কত? ওকে, দেখি বিবিএ ডিপার্টমেন্টে মোট ছেলে শিক্ষার্থী কজন? 500 জন। এই যে বিবিএ ডিপার্টমেন্ট, ছেলে কজন? 1:1, তাহলে সেটা কত? 500 জন। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে বলতে পারি বিবিএ ডিপার্টমেন্টের ছেলে কজন? বয়েজ, বিবিএ তে বয়েজ হচ্ছে 500, 500। আর সিএসসি ডিপার্টমেন্টে, সিএসসি পাশ করা শিক্ষার্থী সংখ্যার অনুপাত, সিএসসি ডিপার্টমেন্টে ফেল করছে কজন? পরের 2 নম্বর প্রশ্ন আমরা বের করছি। সিএসসি ডিপার্টমেন্টে, এটা মাঝে মধ্যে যে কি করে, সিএসসি ডিপার্টমেন্টে ফেল করছে 120 জন, সিএসসি ডিপার্টমেন্টে ফেল করছে 120 জন, তাহলে পাশ করছে কজন ছেলে? পাশ করছে কজন ছেলে? 120 জন। সিএসসি ডিপার্টমেন্টে পাশ করা শিক্ষার্থী, ও শিক্ষার্থী তো 800 জন, সরি, হ্যাঁ, শিক্ষার্থী 800 জন, ফেল করছে 120 জন, তাহলে পাশ, পাশ, সিএসসি তে পাশ 800 মাইনাস 120, সেটা কত? 680 জন, 680 জন। এখন এদের রেশিও জানতে চাইছে, এদের রেশিও, তাই না? মোট শিক্ষার্থী, এদের রেশিও জানতে চাইছে, অনুপাত বের করতে বলছে। তাহলে ওকে অনুপাত বের করে ফেলেন আপনারা। 300, সরি, 500/680, 500/680 কাটাকাটি করলে উপরে 25, নিচে হচ্ছে 34, অ্যান্সার 25/34। শেষ, ডান। এটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের 3 নম্বর ম্যাথ, মানে উদ্দীপক অনুযায়ী 3 নম্বর শেষ হলো আমাদের লাস্ট ম্যাথ আজকের দিনের। তারপরে আপনাদের সাথে বিদায়, আজকের সেশনের এই পর্যন্ত। এইটা আমি জানি না আপনারা এই টাইপ চ্যাপ্টার কেউ করছেন কিনা, বোট অ্যান্ড স্ট্রিম। না করলেও কিছুটা বুঝাই দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। বলা হয়েছে 3টা বোট, পি, কিউ, আর। তার আগে বলেন, আপনারা আসলে জেনে নি, এটা জানা উচিত, আপনারা কি বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা এবং নদী স্রোত, এই টাইপের অঙ্কগুলো করছেন? গতকালকে হয়েছে। ও, তাহলে তো ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি ওই সন্ধ্যার সেশনে কথা বলতেছেন, তাই না? আমি মনে হয় সন্ধ্যার দিন ক্লাস নিয়েছে এভারেজ, আপনারা কি করছিলেন? আমি জানি না এভারেজ পাইছেন কিনা। আচ্ছা, এভারেজ আপনারটা আমি করছি। ওকে, সামনে হয়তো দেখা হবে আরো কিছু চ্যাপ্টারে এরকম। পি, কিউ অ্যান্ড আর, এইটার কথা বলা হয়েছে। বোথ পি, বোথ কিউ, বোথ আর। ঠিক আছে, পি তে বলা হয়েছে স্পিড ইন স্টিল ওয়াটার, মানে হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা আছে দেখেন, আপ স্ট্রিম অর ডাউন স্ট্রিম, এটা নিয়ে একটু আমরা একটু লিখে আসি সূত্রগুলো, ঠিক আছে? ওমা, ইয়া নাই, দাঁড়া একটা স্লাইড রেডি করে নিই। ওকে, আগে আমরা একটু সূত্রগুলো একটু জানি আসি। সূত্রটা কি? আপ স্ট্রিম, আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল, আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল, প্রতিকূল, প্রতিকূলে বেগ আর কি, ধরে নেন প্রতিকূলে বেগ, সেটা হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এখন আপনারা কোনটাকে কি ধরবেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আমি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ রাখলাম। আর ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, এইটা হচ্ছে আমার অনুকূলে বেগ, এইটা হচ্ছে আমার অনুকূলে বেগ, এইটা হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ওকে, আপনারা সবাই পারছেন, ধন্যবাদ। ওকে, চলেন আমরা চলে আসি ম্যাথে। বলা হয়েছে বোর্ড পি,
স্পিড ইন স্টিল ওয়াটার 25 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার সে যায়। ইট ট্রাভেলড, তাহলে এটা কার? এটা নৌকার। এটা কিন্তু শূন্য পানিতে বেগ মানে নৌকাটার বেগ। নৌকাটার বেগ কত? 25 কিলোমিটার পার আওয়ার। ইট ট্রাভেলড 120 কিলোমিটার আপ স্ট্রিম, প্রতিকূলে সে যায় 120 কিলোমিটার। অ্যাগেনস্ট এ রিভার কারেন্ট, মানে রিভার কারেন্ট মানে হচ্ছে সেই স্রোতের বেগ বা নদীর বেগটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটু খেয়াল করেন ভাইয়া, আমি বোট পি, বোট কিউ, বোট আর, তিনটা বোটের জন্য বের করবো। পিতে বলা হয়েছে নৌকার বেগ অর্থাৎ বোট, সেই নৌকার বেগটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, এবং কারেন্ট মানে রিভারের যে কারেন্ট স্রোত, সে স্রোতের বেগটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। দেখেন প্রশ্ন বলে দিচ্ছে, এই যে রিভার কারেন্ট অফ 5 কিলোমিটার পার আওয়ার, এবং সে যায় কিসে? সে যায় আপ স্ট্রিম। আপ স্ট্রিমে যখন যায়, এই যে আপ স্ট্রিম মানে হচ্ছে প্রতিকূলে যখন যায় তখন তার বেগটা কি হয়? তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে বেগটা হবে আপ স্ট্রিম, এই নৌকা মাইনাস স্রোত, 25 থেকে 5 গেলে থাকে 20 কিলোমিটার পার আওয়ার। এখন এখানে আমার দূরত্ব দিয়ে দিছে কত? 120 কিলোমিটার। ডিস্টেন্স 120 কিলোমিটার। ডিস্টেন্স 120 কিলোমিটার, 120 কিলোমিটার। তাহলে আমার টাইম কত? আমরা জানি সময়, আমরা কালকে গতদিন ডেটা সাফিসিয়েন্সির মেথড করছিলাম তাই না? ডিস্টেন্স ইকুয়াল টু বেগ ইন্টু সময়। বেগ ইন্টু সময়, বেগ কত? আপিস্টের বেগ 20 কিলোমিটার পার আওয়ার। সময় বের করতে বলছে, বোঝা যাচ্ছে 6 20 120, তার মানে 6 আওয়ার। এটা আমাদের পি এর সমস্ত ইনফরমেশন আমরা বের করে ফেলছি। ঠিক আছে, কিউতে যাই আমরা। কিউতে বলা হয়েছে কিউ স্পিড ইন স্টিল ওয়াটার, মানে নৌকার বেগটা 30 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার। ইট ট্রাভেলড 210 কিলোমিটার ডাউন স্ট্রিম। 200 টাইমটা আরেকটু ভাইয়া, ওকে একটু দেখেন ভাইয়া, টাইমের বিষয় সূত্রটা হচ্ছে এখানে লেখা, ঠিক আছে? সূত্রটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা হচ্ছে মেইন সূত্র। দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, বেগকে স্পিড এস দ্বারা প্রকাশ করা হয়, টাইমকে টি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এখন যারা 9 10-এর ওই মানে এত জানেন, সমস্যা নাই, এস ইকুয়াল টু ভিটি, ওইটাও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, এটাও লেখা যায়। ডি ইকুয়াল টু এস টি। এখন এখানে আমাদের দূরত্ব আছে, বেগ আছে, আমরা সময়টা বের করব। তাহলে সময় ইকুয়াল টু ডি বাই এস, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 120, বেগ হচ্ছে 20। দূরত্ব 120, বেগ 20। বেগ 20 কিভাবে? কারণ এটা আপ স্ট্রিমে যায়, আপ স্ট্রিমে হলে কি হয়? মাইনাস হয়, মাইনাস করে দিছে 20। তাহলে আমরা বেগ পাইছি, ডিস্টেন্স পাইছি, তাহলে আমরা সময়টা বের করতে পারছি। বুঝতে পারছেন সুমা আপু? বুঝতে পারছেন? ওকে। এবার বলছে বোট কিউ এর স্পিড ইন স্টিল ওয়াটার 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে বোট হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। সে যায় ডাউন স্ট্রিম মানে অনুকূলে যায় 210 কিলোমিটার ইন আ রিভার হোয়ার দ্য টোটাল টাইম টেকেন ফর দ্য জার্নি ওয়াজ 6 আওয়ার্স। টোটাল সময় নিছে 6 ঘন্টা। তাহলে আমরা কি বলতে পারি? ডিস্টেন্স, ডিস্টেন্সটা হচ্ছে কত? 210 কিলোমিটার। টাইম, সে টাইমটা কত? 6 আওয়ার্স। ডিস্টেন্স 210 কিলোমিটার, সময় নিছে 6 ঘন্টা। তাহলে সে গেছে কিসে? সে গেছে ডাউন স্ট্রিমে। তাহলে ডাউন স্ট্রিম মানে অনুকূলে বেগটা বের করি। অনুকূলে বেগটা কত হবে? অনুকূলে বেগটা হবে 210/6। কাইন্ডলি কেউ মানটা বলবেন? 210/6 মানটা বলবেন? 35। 35 কিলোমিটার পার আওয়ার। এককটা খুব ভালো করে খেয়াল করেন, এই অঙ্কের মেইন কথাটাই, মেইন জায়গাটা হচ্ছে একক। কেন 1 কিলোমিটার পার আওয়ার? উপরে কি? ডিস্টেন্স, দূরত্বের একক কি? কিলোমিটার। সময়ের একক কি? আওয়ার। কিলোমিটার/আওয়ার। আপনি যদি এককটা মিলাইতে পারেন, অঙ্কের অ্যান্সার মিলানোর সাথে একক মিলানোটা বেশ জরুরি। একক মিলালে আপনার অঙ্ক হবেই। ওকে, ডাউন স্ট্রিমে বেগ হচ্ছে কত? ডাউন স্ট্রিমের বেগ 35 কিলোমিটার পার আওয়ার। দেখেন ডাউন স্ট্রিম মানে অনুকূলে বেগ। অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। আপনার কাছে নৌকার বেগ আছে, আপনি কি স্রোতের বেগ বের করতে পারবেন না? পারবেন। তাহলে ডাউন স্ট্রিম মানে হচ্ছে বোট প্লাস হচ্ছে কারেন্ট, এই দুইটার যোগফল, এটা হচ্ছে 35। বোট হচ্ছে আপনার কাছে 30, তাহলে কারেন্ট হচ্ছে 35 - 30 ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার।
5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা আমরা কিউ থেকে যা ইনফরমেশন আছে সবগুলো বের করে ফেললাম। ফাইনালি আমাদের কাছে আসছে আর। আর আর নিয়ে কি বলছে? আর এর স্পিড ইন স্টিল ওয়াটার 18 কিলোমিটার পার আওয়ার। তার বোট, সেই বোটটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। এটা বলছে ইট ট্রাভেলড 110 কিলোমিটার আপ স্ট্রিম, সেও আপ স্ট্রিমে যায় এবং তার দূরত্ব হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার, 110 কিলোমিটার সেও যায় আপ স্ট্রিমে। দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ফর বোট, রিভার কারেন্ট ফর বোট আর মানে মানে নদীর স্রোতের যে বেগটা আর বেগের জন্য 2 কিলোমিটার পার আওয়ার লেস, মানে কম, কার চাইতে কম, দেন দ্য রিভার কারেন্ট ফর বোট পি। বোট পি এর রিভার কারেন্ট ছিল 5 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে তার 2 কিলোমিটার পার আওয়ার কম। 2 কিলোমিটার পার আওয়ার কম মানে কি, সেটা কত হবে? কারেন্ট বোট পিতে ছিল 5, তাহলে বোট আরে সেটা কি 2 কম, 2 কিলোমিটার পার কম, তাহলে সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে সেও যেহেতু আপ স্ট্রিমে গেছিল, আপ স্ট্রিম, তাহলে আপ স্ট্রিমের বেগটা আমি বের করি। আপ স্ট্রিমের বেগটা হচ্ছে 18 থেকে 3 বিয়োগ করবেন। 18 থেকে 3 বিয়োগ করলে আসে কত? 15 কিলোমিটার পার আওয়ার। টাইমটা আমরা বের করে ফেলি। টাইম মানে কি, ডিস্টেন্স বাই আপ স্ট্রিমের বেগ, 110/15। 110/15 মানটা কাইন্ডলি কেউ বলবেন? দশমিক আসবে, 7 15 105, 7 পয়েন্ট সামথিং আসবে। 7 পয়েন্ট সামথিং, সে সামথিংটা কত কেউ বলবেন? 7.33। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আসেন আমরা প্রশ্নগুলো করি। আমরা উদ্দীপকে যা দেওয়া ছিল আমি জানি না কি কি লাগবে না লাগবে, আমরা আগে বের করে নিছি, জাস্ট মানে শৌখিনতাবশত করে নিলাম পি কিউ আর। ওকে, এখন আসি পিতে। কি প্রথম কোশ্চেন ওয়ানে কি বলছে? আমার মনে হয় এবার সব পারা উচিত এখান থেকে। তারপরও দেখি, হোয়াট ইজ দ্য টোটাল টাইম টেকেন বাই বোট পি অ্যান্ড বোট আর টুগেদার টু কমপ্লিট দ্য রেসপেক্টিভ আপস্ট্রিম জার্নি। রেসপেক্টিভ মানে যথাক্রমে, পি এবং আর এর যথাক্রমে জার্নিটা সম্পূর্ণ করতে কত সময় লাগছে। পি এবং আর দুইজনই আপ স্ট্রিমে গেছে, দুইজনে আপ স্ট্রিমে গেছে, দুইজনের জার্নিটা শেষ করতে টোটাল কত সময় লাগছে আমরা বের করছি। একজনের লাগছে 6 ঘন্টা, আরেকজনের লাগছে কত? 7.33 ঘন্টা। এখন বলছে কি, প্রশ্নটা দেখেন, এটা হলো আমি বেরিয়েছি রেসপেক্টিভ, কিন্তু আমার হচ্ছে টোটাল টাইম। টোটাল তাহলে যোগ করে দেন, 6 আর 7.33, 6 আর হচ্ছে 7.33, এইটা হচ্ছে 13.33। এত কিলো, এত কি সময়, সময়ের একক কি, ঘন্টা, এত আওয়ার। ঠিক আছে, এত ঘন্টা। ওকে, তারপরে হচ্ছে দ্য স্পিড অফ রিভার কারেন্ট ফর বোথ কিউ ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ফর বোট পি। বোট কিউ এর রিভার কারেন্ট মানে স্রোতের বেগ বোট পি এর তুলনায়, বোট পি এর তুলনায় কতটুকু? বোট পি এর স্রোতের বেগটা কত ছিল? 5, স্রোতের ছিল 5, এটা কিউ, বোট কিউতে ছিল 5। ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট ফর বোট পি, কত শতাংশ? সেটা হচ্ছে আমাদের বোট পিতে ছিল কত? 5, বোট পিতে ছিল 5, তাহলে কত কত পার্সেন্ট বের করতে। তাহলে আমরা বোট কিউ উপরে হচ্ছে 5, নিচে কত 3 × 100, শতকরা বের করতে বলছে, বের করে ফেলবে 5/3। আপনারা পার্সেন্টেজ চ্যাপ্টারে কোনো কিছু পড়েন আর না পড়েন, এটা পড়ছেন, উপরে থাকে ইজ, নিচে থাকে অফ, ইজ বাই অফ, তাই না? এটা আপনারা পড়ছেন, খুব ভালো করে পড়ছেন, ইজ বাই অফ। এই যে ইজ আগে বোট কিউ, অফ পরে বোট পি। ঠিক আছে, ইজ বাই অফ 5/3 × 100, মানটা কি বলবেন কি আমাকে? 5/3 × 100, আমি কি ভুল লিখছি? এটা তো, এটাও তো 5, এটাও তো 5, সরি ভাইয়া, সরি সরি সরি, দুইটাই 5, দুইটাই 5। 5/5 100 মানে হচ্ছে 100%, অ্যাকচুয়ালি ইজ হোয়াট পার্সেন্ট, সরি। ওকে, কোশ্চেন 3। কোশ্চেন 3 যদি প্র্যাকটিস দিই আপনারা কেউ করবেন না। আমি গতদিন ক্লাস নেওয়ার মাঝখানে যে সেশনে একটা প্র্যাকটিস দিছিলাম লেয়ারের অঙ্কটা, ওইটা একজন আপু জমা দিছিলেন। ঠিক আছে, তো এখন আর বিশ্বাস করাটা ঠিক হবে না। ইফ বোথ আর ডিসাইডস টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স ডাউন স্ট্রিম,
শুধু যদি বোট আর সে চিন্তা করে সে ডাউন স্ট্রিমে যাবে, সেম রাস্তা 110 কিলোমিটার রাস্তায় সে যাবে ডাউন স্ট্রিমে, তাহলে তার কত সময় লাগবে? ওকে, তাহলে সময় সূত্র কি? সময় হচ্ছে ডিস্টেন্স বাই ডাউন স্ট্রিমের বেগ, ডাউন স্ট্রিম এর বেগ, ডাউন স্ট্রিম এর বেগ, অনুকূলের বেগ। ডিস্টেন্স আমার 110-এ আছে, ডাউন স্ট্রিম অনুকূলে, দেখেন অনুকূলে যখন যাব, অনুকূলে যখন যাবে তখন কি হবে? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম হলে এই বোট আর এই কারেন্ট এ দুটো কি হয়? যোগ হয়, সূত্রে লেখা আছে। 18 আর 3 যোগ হবে, যোগ হলে 21, 110/21। এটা একটা ডেসিমাল মান আসবে, লেখা আছে রাউন্ড টু টু ডেসিমাল। এটা জেরি বিগ বুক থেকে নেওয়া হয়েছে, রাউন্ড টু টু ডেসিমাল প্লেসেস। তাহলে 2 দশমিক ঘর পর্যন্ত আপনারা মানটা বলে দেন। 110/21, 110/21, 5.23। ওকে, 5.23। এটা এতটুকুই টাইম, এত টাইম মানে কি? এত আওয়ার। ওকে, তাহলে আজকে আমার মনে হয় এই পর্যন্তই সেশন আপনাদের। আহ জানি না, আজকে আজকে আমার মনে হয় সবারই সহজ লাগছে, কারণ ইট ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাথ। এটা ম্যাথের বাইরে আর কিছু না।